বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে সপ্তমপতি, যেটা হচ্ছে শুক্রদেবের সাধারণ রাশি বৃষ রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে তুলা রাশি, মূল ত্রিকোণ রাশি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব। এতদিন মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে বসেছিল সপ্তম ঘরে, এবার রাশি পরিবর্তন করছে। এই 26শে জুলাই চলে আসবে হচ্ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরটা হচ্ছে মিথুন রাশি এবং এই ঘরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের কিন্তু জুতি তৈরি হবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে শুক্রদেবের এই রাশি পরিবর্তন, কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে বৃশ্চিক রাশি, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এগুলো সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকম দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। শুক্রদেবের পরিবর্তন, অষ্টম ঘরে শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি, এই দুটি গ্রহই তো হচ্ছে সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহই হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে। তো শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতির যে জুতি, এই জুতিতে আমাদের লাল কিতাব বলে যে যখনই এই দুই গুরু একসাথে অবস্থান করবে তখন একটা শনি তৈরি হয়ে যাবে এবং যে শনিটা তৈরি হবে সেটার চরিত্র হবে কেতুর মতন পবিত্র, এটা লাল কিতাব বলছে। তাহলে দুই গুরুর অবস্থান, তো দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং জুতিটা তৈরি হচ্ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে জুতি হওয়া, অষ্টম ঘরে শুক্রের অবস্থান, অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা আর্থিক লাভকে, আর্থিক দিক থেকে সমৃদ্ধি করা বোঝায়। অর্থাৎ অষ্টম ঘরে শুক্র থাকলে ধনসম্পত্তি লাভ, ধনসম্পত্তির উন্নতি, দেবগুরু বৃহস্পতি থাকলে যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকেও ভালো, খুবই ভালো অবস্থান। শিক্ষার দিক থেকে তো খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, আর্থিক দিক সবল হবে। বিভিন্ন কাজ যেগুলো ধরাধরি করে হচ্ছিল সেই কাজগুলো হবে, বহুদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্ভব হবে। এবং শুক্রদেব যে নক্ষত্রগুলোতে গোচর করবে, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, এই তিনটি নক্ষত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই বৃশ্চিক রাশি। কারণ মৃগশিরা নক্ষত্রটাকার মঙ্গলদেবের নক্ষত্র, মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি, রাশির অধিপতির নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে। তো খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এবং এই মাসেই আবার এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে, মঙ্গল চলে যাবে একদম লাভের ঘরে। তো খুবই ভালো অবস্থান, কারণ মঙ্গলের সাথেও এই দুই গুরুর সম্পর্ক হয়ে যাবে কেন্দ্রের, আবার শনির সাথেও সম্পর্ক হয়ে যাবে কেন্দ্রের। কারণ মঙ্গল রাশি পরিবর্তন করা মানে শনির সামনে মঙ্গল চলে আসা, অর্থাৎ সমসপ্তম যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এটা নিয়েও একটা ভালো ভিডিও দিব, সেই সময় বিশেষভাবে তুলে ধরবো কী লাভ হতে যাচ্ছে। মঙ্গল এই বৃশ্চিক রাশিকে কী লাভ দিবে, রাশির অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করবে, শনির সম্মুখে সমসপ্তম যোগ হচ্ছে। তো শুক্রদেবের যে এই গোচরটা হচ্ছে, শুক্রদেব দেবগুরু বৃহস্পতির সাথে যে এই যে অবস্থানটা, এটা কিন্তু খুব ভালো অবস্থান হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বহু দিক থেকে এখন উন্নতির সময়, ঢাইয়া চলাকালীন যে একটা অবস্থান, মানসিক টেনশন, এগুলো কিন্তু হচ্ছিল। এবং সত্যি কথা বলতে যখন কারো জীবনে ঢাইয়া, তারপরে সাড়ে সাথী, এগুলো যখন আসে তখন একটা ঝড় উঠে, সেই ঝড়ে কিন্তু সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যায়। এক একটা পদক্ষেপ কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায়। তো সেই ভাঙা জিনিসগুলোকে কিন্তু এখন নতুন করে গড়ার সময়, এটাই কিন্তু সবসময় বলবো আমি। কারণ সংঘর্ষ মানুষের জীবনে থাকবে, সাড়ে সাথীতে আর ঢাইয়াতে যে সংঘর্ষটা হয়েছিল, সেই সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষতি হয়েছিল এই বৃশ্চিক রাশির জীবনে, সেই বৃশ্চিক রাশিকে কিন্তু সেই ক্ষতির মেরামত করতে হবে। সংঘর্ষের সাথে কেউ থাকবে না সাথে, নিজের সংঘর্ষকে নিজেকেই করতে হবে। শুধু থাকবে কি ঈশ্বর, যে ঈশ্বর তোমার সাথে, ঈশ্বরই কিন্তু সঙ্গ দিবে, আর কেউ সঙ্গ দিবে না। যদি ভাবো যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সব ফালতু, এগুলো যদি হয় তো নিজের লাক, নিজের ঈশ্বর, যার প্রতি অসীম বিশ্বাস, অটুট বিশ্বাস, সেই কিন্তু সঙ্গ দিবে। আর এখন সেই কালো ধোঁয়াও পার হয়ে গেছে,
আর গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই যে মঙ্গল সরে যাবে কেতুর কাছ থেকে কর্মের ঘরে, যে একটা অশান্তি ভোগ মঙ্গলের যে গোচরগুলো হলো, এটা বলতে গেলে একটা মানে অর্ধেক বছরটাই খেয়ে নিল মঙ্গল। মানে একটা গোচরও ভালো ছিল না, নীচ অবস্থা। তারপরে এই যে কেতুর সাথে আবার অবস্থান, কেতুর সাথে তো এই প্রায় 51 দিনের মতন অবস্থান, 1.5 মাস এদিকেই চলে গেল, তারও বেশি। তারপরে যে নীচ অবস্থায় ছিল ভাগ্যের ঘরে, জলতত্ত্ব রাশিতে ছিল। তা এখন সময়ের সাথে সাথে গ্রহদের মানচিত্র অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এবং গ্রহদের নক্ষত্রগত অবস্থানও যথেষ্ট ভালো। কারণ এই যে শুক্র আর দেবগুরু অষ্টম ঘরে অবস্থান করবে, এইখানটাতে সব থেকে একটা ভালো জিনিস উঠে আসছে। কারণ দুই গুরুই হচ্ছে কিন্তু একদম শুভ গ্রহ। দুই গুরু এবার জুতি তৈরি করে নিয়েছে। তো জুতি যখন তৈরি করেছে, তাহলে এই দুই গুরুর দৃষ্টিগুলোতেও প্রভাবিত হয়ে যাবে। যেমন গুরুর পাশে 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। আর ওদিকে হচ্ছে শুক্রদেবের সপ্তম দৃষ্টি। তাহলে এই যে পঞ্চম আর এদিকে নবম, এই দৃষ্টিগুলো তো প্রভাবিত হয়ে যাবে, দুই গুরুর মিলিত দৃষ্টি পড়বে। তো এই যে অবস্থাতে অষ্টম ঘরে দুই গুরু অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি যে পড়ছে কোথায়, একদম দ্বাদশ ঘর, সেটা হচ্ছে তুলা রাশি, অর্থাৎ শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। অপরদিকে সপ্তম দৃষ্টিটা, সেই সপ্তম দৃষ্টিটা পড়ছে কোথায়, পড়ছে যে একদম দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘর, ধনু রাশি। তাহলে এটা দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। আর যেটা নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতি, সেটা পড়ছে কোথায়, চতুর্থ ঘর, কুম্ভ রাশি। এটা শনিদেবের মূল ত্রিকোণ রাশি। তাহলে দুটি গ্রহ কিন্তু এতগুলো মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং শনির যে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে। শনির সাথে কিন্তু আবার এই দুই গুরুর এখন কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং শনি অবস্থান করছে মীন রাশিতে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। শনি তো হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম অবস্থান করছে। তো শনির অবস্থানটাও যথেষ্ট ভালো এবং নিজের নক্ষত্রেই কিন্তু বক্রি হয়েছে। মোট কথা যা অবস্থান, তাতে অনেক ভালো অবস্থান আগের থেকে। মঙ্গলও এবার রাশি পরিবর্তন করবে 28 তারিখে, রাশি পরিবর্তন করে লাভের ঘরে চলে যাবে, এই অবস্থানও যথেষ্ট ভালো। তবে এটাও ঠিক, অষ্টম ঘরে দুই গুরু অবস্থান করছে। এই দুই গুরুর অবস্থানে একটা কিন্তু মনের মধ্যে ক্রোধ, একটা ইগো, এগুলোও কিন্তু থাকবে। কারণ সমাজে কিন্তু ওই শিক্ষিত লোকরা একসাথে বসতে চায় না, খুব কম বসে। আর দুই শিক্ষিতকে যদি একসাথে, দুই গুরু যদি একসাথে বসে যায়, তাহলে সেখানটাতে কি হবে, একটি ইগোর প্রবলেম চলে আসবে, একটি অহংকার ভাব চলে আসবে। তো বৃশ্চিক রাশিকে এই দিক থেকে বিশেষ এই সময়কালে সাবধানে থাকতে হবে, যে নিজের মনের মধ্যে অহংকার, একটুতে ক্রোধ, একটুতে ইগো, এই জিনিসটা আনা যাবে না। কারণ বৃশ্চিক রাশির সব থেকে মাইনাস দিক হচ্ছে এটা, সব ভালো থাকবে, সবার লাস্টে যে এমন হবে পরিস্থিতি, মাথা গরম করে ফেলবে, ওই হওয়া কাজকে বানচাল করে রেখে দিবে। তো এটা কিন্তু ভুল করেও করা যাবে না, বৃশ্চিক রাশিকে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো যাই হোক, জুলাই মাসের 26 তারিখ থেকে একদম এই জুলাই মাস শেষ পর্যন্ত থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র এবং এর যে চিহ্ন বলেছি আগেই, এই নক্ষত্র নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হরিণের মাথা, তার উপর দুটি সিং, এবং এই নক্ষত্রের অধিপতি মঙ্গল, অধিপতি দেবতা সোম। সোম হচ্ছে এমন রস, যে রস পান করে কিন্তু ওই শক্তিশালী হয় দেবতারা। তো কর্মক্ষেত্রে একটা শোভা জিনিসটা উঠে আসবে, নিজের গুণ জিনিসটা চলে আসবে। কারণ হরিণ তো হচ্ছে বনের শোভা, তো অর্থাৎ নিজের প্রতিভা, নিজের গুণ, এই প্রকাশগুলো পাবে এবং অ্যাডভান্স জিনিস, আভাস জিনিসটাকে বুঝতে পারবে জীবনে, যে কিছু একটা ভালো ঘটতে যাচ্ছে। দুই গুরুর যখন অবস্থান, তাহলে ভালোই ঘটবে, এরকম জিনিসটা বুঝতে পারবে। কারণ এই সময়কালে যারা খোঁজ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছে, কারণ অষ্টম ঘর থেকে কিন্তু খোঁজ জাতীয় বিদ্যা, রিসার্চ, তারপর হচ্ছে গবেষণা, এইগুলো দেখা হয়। তাহলে এই সমস্ত কাজের সাথে যুক্ত যারা রয়েছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। কারণ হরিণের নাভিতেই তো কস্তুরী, যে গন্ধে, কস্তুরীর গন্ধে হরিণও মাথা খারাপ হয়ে যায়, যে কোথা থেকে গন্ধ বাড়াচ্ছে। হরিণও খোঁজাখুঁজি শুরু করে, যে গন্ধ কোথা থেকে আসলো। তো সেই জিনিসটা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, উচ্চ হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকে যথেষ্ট ভালো এই সময়কাল। তবে শিক্ষার দিকে যথেষ্ট পরিশ্রমও করতে হবে, কারণ শিক্ষার ঘরে অবস্থান করছে কে, শনিদেব বক্রি অবস্থায় রয়েছে। অতএব কর্ম তোমাকে করতে হবে। শিক্ষার দিক থেকে ওই আমি খোঁজ করছি পেয়ে যাব সেরকম করলে হবে না, খাটতেও হবে, পরিশ্রম করতে হবে, তারপরেই পুরস্কৃত। হ্যাঁ, তবে লাক, ভাগ্য যথেষ্ট সহায়ক হবে এই সময়। মৃগশিরা নক্ষত্রে এই জিনিসটা হবে। তারপর হচ্ছে যে এই নক্ষত্রে থাকাকালীন যে কোনো কাজে গতি জিনিসটা আসবে। যারা কোনো কাজ করছেন, সেই কাজের মধ্যে গতি জিনিসটা চলে আসবে। এবার দুই গুরু অবস্থান করছে এই অষ্টম ঘরে। এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার আদ্রাতে থাকছে, আর শুক্র থাকছে হচ্ছে
মৃগশিরা নক্ষত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, যেমন যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, তারপরে গার্মেন্টের কাজ, সুতির কাপড়ের কাজ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে এই মৃগশিরা নক্ষত্রে বিশেষ করে সাবধানে থাকতে হবে। কারোর অথরাইজ, কারোর বিশ্বাস এই সময় কিন্তু করা যাবে না, না তো বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে, বা কাউকে বেশি মানে যার উপর বেশি ভরসা করা হবে সেই সবার লাস্টে এসে হাত তুলে দেওয়া, এগুলো জিনিসও থাকছে। কারণ হরিণ চট করে কাউকে বিশ্বাস করে না। তো যাই হোক, এরপরে 1 আগস্ট থেকে আবার 11ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু আবার চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রাহু যথেষ্ট কমফোর্টেবল অবস্থা। শনির রাশিতে অবস্থান করছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে রাহু সেটা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের মিলিত জ্যোতির যে দৃষ্টি সেটা রাহুর উপরেও থাকছে, এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই সময় রাহুর নক্ষত্রে থাকছে। তাহলে জায়গা জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত কাজে বিশেষ লাভবান হবে এই সময়কালে। যারা বড় বড় রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, কোনো প্রজেক্ট লাভের আশায়, এই সমস্ত কাজগুলো হবে যেগুলো দীর্ঘকালীন কাজ। কিংবা আবার শিক্ষার দিক থেকেও, কারণ চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকে বোঝায়। তো যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যেরকম ইলেকট্রনিক্সের কাজ হোক, বা সফটওয়্যার জনিত কাজ হোক, কম্পিউটার জনিত কাজ হোক, মহাকাশের উপর যারা গবেষণা করছেন, কিংবা যারা কোনো বিদ্যার উপর রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণা, খোঁজ জাতীয় বিদ্যা, এই সমস্ত কাজে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ আদ্রা নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল সেটা চোখের জল। চোখের জল আনন্দেও আসে, দুঃখেও আসে। আর চোখের জলের যে মানে ড্রপটা, সেটাকে কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে। তো হীরা কোথায় থাকে? কয়লার খাদানে থাকে। তাহলে একটা বিশেষ সফলতা এই সময়ে অপেক্ষা করছে, কিন্তু করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। কয়লার খনিতেই তো হীরা পাওয়া যায়। এক কোপে তার কয়লা খুললাম হলে চলে আসলো হীরা, সেটাও তো না। ধৈর্য ধরে কাজ করতে হবে, একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। হেরে গেলে চলবে না, হেরে গেলে চলবে না, এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। তারপরেই তো মানুষ মানে সাকসেসের সেই জায়গাটাতে যাওয়া যাবে। আমি কর্মই করলাম না, ফলের আশা করব, সেটা তো করলে চলবে না। কর্ম অবশ্যই করতে হবে, কর্ম অবশ্যই করতে হবে। কারণ শনি যে জায়গাতে অবস্থান করছে বক্রী অবস্থায় পঞ্চম ঘরে, পঞ্চম ঘরটা হচ্ছে কি, যে কর্মের প্রাথমিক জ্ঞান। কারণ পঞ্চম ঘরে যে গ্রহই অবস্থান করবে তার দৃষ্টি থাকবে লাভের ঘরে। তো যে কোনো কাজ করতে গেলে তার যে প্রাথমিক জ্ঞান, প্রাথমিক নলেজ, সেটা কিন্তু ওই পঞ্চম ঘর থেকেই দেখা হয়। না তো কিভাবে রুচি রোজগার চলবে, লাভ কিভাবে করবে, জীবিকা নির্বাহ কিভাবে করবে, সব কিন্তু এই পঞ্চম ঘর থেকে দেখা হয়। তাহলে হেরে গেলে চলবে না, নিজেকে সংঘর্ষ মানে দাঁড়িয়ে থাকতে হবে শক্তভাবে, এবং কর্ম করতে হবে। তারপরেই তো সেই আসল হীরার মতন সফলতা জীবনে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু হবে এই সময়কালে। একটা ভালো একটা মানে প্রোগ্রেস এই সময় দেখা যাচ্ছে, কিন্তু ওই সংঘর্ষ, নিজের সংঘর্ষ নিজেকে করতে হবে, হারলে চলবে না। তো দুই গুরুর আশীর্বাদও পাবে এই সময়কালে যথেষ্ট, ভাগ্যেরও সঙ্গ পাবে, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে। এবং 12ই আগস্ট থেকে আবার 20 আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। 12ই আগস্ট শুক্র পুনর্বসুতে অবস্থান করবে, আবার 13ই আগস্ট কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে চলে আসবে। তাহলে নক্ষত্রগত অবস্থান কিন্তু এক হয়ে গেল দুই গুরুরই। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি করে দেয়। তাহলে দুই গুরুর প্রভাব থাকছে। আর পুনর্বসু নক্ষত্র খুব ভালো নক্ষত্র, মাঙ্গলিক কার্য মানে এই নক্ষত্রে করা হয়। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং অধিপতি দেবতা হচ্ছে অদিতিমা, এবং যে সিম্বলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ধনুষবাণ। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুষবাণটা হচ্ছে এমন একটা ধনুষবাণ, সেটা হচ্ছে কি, যে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে যেরকম অদিতিমা, সেরকম কিন্তু এর যে ত্রিমূর্তি, সেই ত্রিমূর্তিটা দেওয়া হচ্ছে ব্রহ্মাকে। তো ব্রহ্মদেব কিন্তু এই নক্ষত্রের ত্রিমূর্তি হিসাবে দেখানো হয়েছে। তো এই নক্ষত্রের যে ধনুষবাণের কথা বলা হয়েছে, সেটা কিন্তু এমন একটি ধনুষবাণ, যে ধনুষবাণে লক্ষ্যভেদ হবে, যে বাণ চালাবে সেই বাণ কিন্তু পুনরায় আবার ফিরে আসবে। যেখানটাতে বাণ রাখার জায়গা সেখানটাতে কিন্তু বাণ চলে আসবে, রিটার্ন হয়ে চলে আসবে, নিজের কাজকে সাকসেস করে আবার সেই জায়গাতে উঠে আসবে। তো সেই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে যে যেটা হারিয়েছে
বৃশ্চিক রাশি সেটা কিন্তু পুনরায় প্রাপ্তির যোগ রয়েছে। এটাও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রেও, যেই নক্ষত্রের সব থেকে বিশেষ গুণ, সেই গুণটা হচ্ছে যে এই নক্ষত্রের যে বানটা চলবে সেই বানটা কিন্তু চলার পর আবার রিটার্ন হয়ে সেই জায়গাতে ফিরে আসবে। অর্থাৎ সাড়ে সাতিতে যে হারিয়েছিল সেটা পাবার প্রবল সম্ভাবনা থাকছে বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়কালে। তবে বান যে এই যে ধনুষ বান, এটা ছিল কার কাঁধে? শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল। সূর্য বংশ, সূর্যের মাতার নামই হচ্ছে অদিতি, তো সূর্য বংশ এখান থেকে উঠে এসছে। তো শ্রীরামচন্দ্রের কাঁধেই, আমাদের পরম প্রেমময় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু ধনুষবাণ ছিল। অতএব নিজের কর্মকে একাগ্রতা নিয়ে করতে হবে, শালীনতা, ভদ্রতা, ধৈর্য ধরে করতে হবে, প্ল্যান মাফিক করতে হবে, তাহলেই তো জীবনে সাকসেস পাওয়া যাবে। আর এই নক্ষত্রে এটাই বোঝাচ্ছে। পুনর্বসু নক্ষত্র, শুক্রদেব তো বেরিয়ে চলে যাবে পুনর্বসু নক্ষত্রে 20 আগস্টের পর থেকে, কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রেই থাকবে। অতএব 13 আগস্ট এই নক্ষত্রকে নিয়ে বিশেষভাবে আলোচনা করব। প্রত্যেকটি ধাপে ধাপে বুঝাবো যে এই নক্ষত্রটাকে কেন পবিত্র নক্ষত্র বলা হচ্ছে। 13 আগস্ট দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে এবং শুক্র 20 আগস্ট পর্যন্ত থাকবে 7 দিনের জন্য, তারপরে কিন্তু চলে যাবে। আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই থেকে যাবে। তো খুব ভালো একটা জীবনে অপরচুনিটি পেতে যাচ্ছে এই সময়কালে বৃশ্চিক রাশি। খুবই ভালো অবস্থান গ্রহদের মানচিত্র সেটাই বুঝাচ্ছে। তা আমি তো আলোচনা করে গেলাম বহু দাদা দিদি ভাই বোনদের জন্মছকে। হয়তো দেখা গেলো যে যেগুলো আলোচনা করলাম ওগুলো সব বিপরীত হয়ে বসে আছে। তাহলে উপাচার অবশ্যই করতে হবে, যার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই জীবনে নেবেন, যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই নেবেন। অষ্টম ঘরে গুরুর অবস্থান আর্থিক লাভ বুঝায় জীবনে, এটাই বুঝি। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনি বক্রি অবস্থায় রয়েছে, শনিবার করে সরিষার তেল, লোহার বস্তু, চামড়ার বস্তু ক্রয় করে নিয়ে আসবেন না। যার যেটা সম্মান তাকে যোগ্য সম্মান দিবেন। কারোর সাথে ছল চাতুরি, মিথ্যা কথা বলা, ধোকাদারি করা এগুলো করবেন না। গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো এরপরে আবার আসবে একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।